দুর্গাপুর সোনামুখী নির্জন সড়কপথে হু হু করে বাস ছুটে চলেছে। বেলিয়াতোর পার হয়ে খানিক এগোতেই হঠাৎ বিকট এক শব্দ। টায়ার তো নয়, যেন বোমা ফাটল। ড্রাইভার অতি সন্তর্পণে বাস থামিয়ে কাঁপা কাঁপা গলায় কন্ডাক্টরকে বলল, সামনের চাকা বলে কথা, আর একটু হলে কেস প্রায় জন্ডিস হয়ে যাচ্ছিল। বিরক্তিতে ঠোঁট বাঁকালো কন্ডাক্টর। ধুস, ভাটপাড়ার সময় পেল না এই অসময়ে। ফাল্গুন মাসের মাঝামাঝি, বাতাসে হালকা শীত শীত ভাব। গায়ের চাদরটা ভালোভাবে জড়িয়ে নিয়ে বাসের কর্মীদের পিছু পিছু বাস থেকে নেমে পড়ল মানিক। শুনশান রাস্তায় যাত্রী সমেত 4 চাকার গাড়িখানা দাঁড়িয়ে পড়েছে। চারিদিকে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। খালাসি ছেলেটি দুহাতে জ্যাক নিয়ে বাসের সামনের দিকে যেতে যেতে বলল, হেব্বি অন্ধকার মাইরি, চাকা লাগাতে দম ছুটে যাবে। তাই শুনে কন্ডাক্টর ছেলেটি গলা নামালো, তাড়াতাড়ি করবি কিন্তু, এলাকা ভালো নয়। কথাটা মানিকের কানে যেতেই ওর মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। এই তল্লাটে ডাকাতের উপদ্রবের ব্যাপারটা ওর জানা আছে। মাঝে মাঝে হাতির পালো ঝামেলা পাকায়। কন্ডাক্টর কি ইঙ্গিত করলো কে জানে। ওর দেখা দেখি আরো 2-4 জন যাত্রীও বাস থেকে নেমে পড়েছে। তাদের মধ্যে থেকে বয়স্ক একজন মানুষ রাগত স্বরে বলল, বাস বের করবার সময় হুঁশ থাকে না তোমাদের? যন্ত্রপাতি ঠিকঠাক আছে কিনা দেখে তবেই তো বাস ছাড়বে, তা নয় ফালতু ফালতু ঝামেলায় ফেলা। 2-1 যাত্রী ভদ্রলোকের কথায় সাইড দিতেই কন্ডাক্টর খেপে গেল, এই কাজের সময় ফালতু বকবেন না তো। কলকবজার কথা আগাম বলা যায় নাকি, যখন তখন বিগড়াতে পারে ওসব। বয়স্ক ভদ্রলোক তেড়ে ফুঁড়ে কিছু একটা বলতে যাচ্ছিল। মানিক ভদ্রলোককে থামিয়ে দিল, একদিকে টেনে নিয়ে গিয়ে বলল, আরে চেপে যান না, ঝামেলা করলে আরো দেরি হয়ে যাবে। দেরি হওয়ার কথায় ভদ্রলোক রণে ভঙ্গ দিলেও দাঁতে দাঁত চেপে অস্ফুটে বলল, সোনামুখী চলুক, তারপর ওদের দেখাচ্ছি। ভদ্রলোকের কথায় হাসি পেয়ে গেল মানিকের। সে বাসের সামনের দিকে জটলা থেকে সরে পিছন দিকে চলে এলো। দিগন্ত বিস্তৃত নির্জন মাঠঘাটের মধ্যে জোনাকির ওড়াউড়ি চলছে। ঘন অন্ধকারে 1 হাত দূরের জিনিসকেও ভালোভাবে দেখা যাচ্ছে না। খানিক দূরের গাছপালাগুলির কোনোটাকেও মনে হচ্ছে হাতি, কোনোটাকেও বা ডাইনোসর। একখানা সরু মোমবাতি জ্বালিয়ে কোনো মতে চাকা বদলানোর কাজ চলছে। এলোমেলো হাওয়ার দাপটে মাঝে মাঝে নিভে যাচ্ছে মোমবাতি। ঘন ঘন দেশলাই জ্বালাতে হচ্ছে বলে ড্রাইভারের মেজাজ তিরিক্ষি। মোমবাতি নিভলেই অদৃশ্য হাওয়াকে লক্ষ্য করে লাগাতার গালাগালি দিয়ে যাচ্ছে লোকটা। কাণ্ড কারখানা দেখে বেশ বড়সড় একটা দীর্ঘশ্বাস ফেলল মানিক। তার মন পড়ে রয়েছে শ্বশুর বাড়িতে। এখনই প্রায় 10টা বাজে। চাকা বদলে গাড়ি স্টার্ট করে বাঁদরকোদা স্টপেজে পৌঁছতে নিঘাত 1 ঘন্টা হয়ে যাবে। তারপর সেখান থেকে শালী নদী পার হয়ে চাওলাগামে তার শ্বশুরবাড়ি যেতে আরো 20 মিনিট। ততক্ষণে তো গোটা গ্রাম প্রায় ঘুমিয়ে কাদা। ভালোই গাড্ডায় পড়ল বটে। মানিক ভাবল, সন্ধ্যার পর না বেরিয়ে দুর্গাপুর থেকে আগামীকাল ভোরবেলা বেরোলেই ভালো করত। তার দেরি দেখে শ্বশুরবাড়ির লোকজনেরা ভাববে জামাই হয়তো আজ এলোই না। এমনিতে লাস্ট বাস বাঁদরকোদায় ঢোকে রাত 9:45টায়। লেট আর টায়ার বাস্ট কারেন্টের দরুন আজ সেটা 11টায় গিয়ে ঠেকবে। চিন্তায় মানিকের কপালে ভাঁজ পড়ে গেল। আগামীকাল শ্যালক গোবিন্দের ছেলের মুখে ভাত। সেই উপলক্ষে সকাল থেকে শ্বশুরবাড়িতে হুলস্থুল ব্যাপার। ভাইপোর মুখে ভাত আনন্দ করবে বলে মানিকের গিন্নি কদিন আগেই বাপের বাড়িতে পৌঁছে গেছে। সেও নিশ্চয়ই মানিকের দেরি দেখে ছটফট করবে। আচ্ছা গাড্ডায় পড়া গেল। বছর 2 বিয়ে হয়েছে মানিকের। বিয়ের পর থেকে হিসাব কষলে এই নিয়ে 5মবার তার শ্বশুরবাড়ি যাওয়া। চাওলা গ্রামের মানুষগুলোকে বেশ লাগে তার। প্রত্যেকেই খুব সহজ সরল, আন্তরিক। গ্রামের মেয়ে বিয়ে করবার সুবাদে সকলেই তাকে জামাই বলে ডাকে। নদী ডিঙিয়ে আসতে দেখলেই আশপাশ থেকে কেউ না কেউ ছুটে আসে। হাসি হাসি মুখে ভালো মন্দের খবর নেয়। হাতে ব্যাগ থাকলে ছিনিয়ে শ্বশুরবাড়ির দোরগোড়া পর্যন্ত বয়েও দেয়। শুধু গ্রামের মানুষগুলো কেন, শালী নদীকেও বড্ড ভালো লাগে মানিকের। নদীর জল ওই সময় কোথাও হাঁটুর বেশি নয়, কোথাও কোথাও তো আবার গোড়ালি ছুঁয়েও বয়ে যায়।
রবীন্দ্রনাথের ছোট নদীর মতো তীর তীর করে বয়ে চলেছে স্বাধীন নদী। কাঁচের মতো স্বচ্ছ জলে পা ডুবিয়ে হাঁটতে দারুণ রোমাঞ্চ লাগে মানিকের। তবে শ্বশুরবাড়ি যাওয়ার অর্ধেক আকর্ষণ যদি গ্রামের মানুষজন ও শালী নদী হয়, বাকি অর্ধেকটা অবশ্যই শাশুড়ির হাতের রান্না। অপূর্ব রান্নার হাত বটে শাশুড়ির। হঠাৎ জমাট ভাবনার তার ছিঁড়ে গেল খালাসি ছেলেটির চিৎকারে। ঘোর কেটে গেল মানিকের। খালাসি ছেলেটি বলছে, কাজ খতম, চিন্তা হজম, দাদারা সব চটপট বাসে উঠে পড়ুন। মানিক যা ভেবেছিল তাই। বাঁদরকোদা স্টপেজে নেমে বুঝল রাত অনেক হয়ে গেছে। রাস্তার ধারে প্রাইমারি স্কুলটা অন্ধকারের মধ্যে প্রাগৈতিহাসিক প্রাণীর মতো ঝিম মেরে পড়ে আছে। রাস্তার লাইট পোস্টগুলো তো আলো নেই। একে তো অমাবস্যা, তার উপর লোডশেডিং। সে ভাবনায় পড়ল। শুনশান মোড়, একটা মাত্র দোকানে টিমটিম করে হ্যারিকেন জ্বলছে। চায়ের দোকানের মালিক দোকানে ঝাঁপ ফেলতে ব্যস্ত। লোকটার পাশে হ্যারিকেন হাতে আর একজন লোক দাঁড়িয়ে। রাস্তার উল্টো দিকে দোকানটা। মানিক একবার ভাবল ওদের সঙ্গে কথা বলবে কিনা, কিন্তু পরক্ষণেই তার মনে হলো সে যতদূর জানে দোকানদারি বাড়ি চাওলা গ্রামে নয়, খুব সম্ভবত এই দিকের কোথাও। সুতরাং একলা চড়া ছাড়া আর গতি নেই। অন্ধকার হলেও এমনিতে তেমন অসুবিধা নেই। রাস্তা গোয়ালাপাড়ার মধ্যে দিয়ে সোজা শালী নদীর পার পর্যন্ত চলে গিয়েছে। শালী নদী টপকে খানিক হাঁটলেই শ্বশুরবাড়ি। তবে সমস্যা হলো কুকুর। দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শুনে স্কুলের বেড়ার গা থেকে একখানা বাঁশের চটা খুলে নিল মানিক। সাবধানের মার নেই। আর যারাই খাতির করুক না কেন, জামাই বলে কুকুরেরা নিশ্চয়ই খাতির করবে না। হাতে বাঁশের চটা নিয়ে গোয়ালপাড়ার রাস্তা ধরে সাবধানে এগোতে থাকলো মানিক। কিছুটা এগোতেই আশপাশ থেকে হাম্বা ডাকের রমরামা শুরু হলো। অন্ধকারের মধ্যে গোয়ালাদের গরুগুলো হঠাৎ খেপে উঠল, কেন কে জানে। তবে গরুগুলোর ডাকে নিজেকে একা মনে হলো না। মনে বল ভরসা ফিরে এলো। এইভাবে বেশ ভালোই এগোচ্ছিল মানিক। হঠাৎ মনে হলো পিছনে কে যেন আসছে। কে কে? মানিক ঘুরে দাঁড়ালো। কাউকে দেখতে না পেয়ে বেশ ঘাবড়েও গেল। আবার যেই হাঁটতে শুরু করেছে অমনি কার যেন পায়ের শব্দ। দ্বিতীয়বারও ঘুরে দাঁড়িয়ে দেখল কেউ নেই। মানিকের মনে ভয় ঘনালো। সে কোনো রকমে পা ঘষতে ঘষতে হেঁটে নদীর তীরে পৌঁছে গেল। নদীর তীরে শীতের কামড়টা একটু বেশি। উল্টো দিকে খানিক দূরে শ্মশানে কারো বোধহয় চিতা জ্বলছে। হালকা আগুনের আভা এত দূর থেকেও দেখা যাচ্ছে। জলের কাছাকাছি এসে মানিকের আভার মনে হলো পেছনে কেউ আসছে। এবার অবশ্য ঘাড় ঘোরাতেই একজন মানুষের দেখা মিলল। গায়ে মাথায় চাদর মুড়ি দেয়া লোকটা তার দিকেই এগিয়ে আসছে। শুনশান নদী তীরে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতিতে বুকে জোর পেল মানিক। গ্রামেরই কোনো লোক হবে হয়তো। উল্টো দিকে শ্মশান থেকে হরিবল ধ্বনি ভেসে আসছে। কাছাকাছি কোথাও শিয়ালেরা ডেকে উঠল। নিশ্চিন্ত মানিক প্যান্ট হাঁটুর উপর গোটাতে গিয়ে দেখল পেছনের লোকটা তাকে অতিক্রম করে নীরবে নদীর জলে নেমে পড়েছে। সে খুব অবাক হলো। গ্রামের কোনো লোক হলে তো এমন আচরণ করতো না। ঠিক তার নাম ধাম জানতে চাইতো। তবে লোকটা কে? চোর ছেঁচোর নাকি পাগল টাগল? যে পদের লোক কি হোক না কেন, মানিক ভাবল লোকটাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। এই রাতে নির্জন নদীর তীরে একজন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। সুতরাং পিছু ছাড়া চলবে না। প্যান্ট গুটিয়ে তাড়াহুড়ো করে নদীর জলে নেমে পড়ল মানিক। সামনের লোকটা জল ভেঙে ডাঙায় উঠে কি মনে করে থমকে দাঁড়িয়েছে। পরক্ষণে ঘুরে দাঁড়ালো। মানিক কাছাকাছি হতেই খোনা গলায় বলে উঠল, তুই কে বটে? খোনা গলা শুনে বুকের নিচে ধক করে উঠল মানিকের। সেই মুহূর্তে শ্মশানে কারা যেন বিভৎস গলায় হরিধ্বনি দিয়ে উঠল। চাদরে ঢাকা থাকায় লোকটার মুখখানাকে ঠিকমতো ঠাওর করা যাচ্ছে না। ভয় চাপা দিয়ে মানিক বলল, আমি মানিক।
চাওলা গ্রামের জামাই গো। তা তুমি মানে আপনি কে? খোনা গলা খিকখিক করে হেসে উঠল। অমাবস্যার রাতেই নদীর চরে আমি ঘুরে বেড়াই। কাউকে একলা পেলে অমনি তার ঘাড়ে চেপে বসি। মেজাজ চটকে গেলে মাঝে সাঝে ঘাটটাও মটকে দিই। মানিকের বুকের রক্ত হিম হয়ে গেল। শেষ পর্যন্ত ভূতের খপ্পরেই পড়ে গেল। হালকা শীতের মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম। গোড়ালি ছুঁয়ে টিটটির করে শালী নদীর জল বয়ে যাচ্ছে। শেয়ালের দলটা আরেক পোস্ত হুক্কা হুয়া রবে ডেকে উঠল। নিশ্চল পাথরে পরিণত হওয়ার আগে হঠাৎ মানিকের মনে হলো, ভয়কে জয় না করলে বেঁচে থাকা যাবে না। যেভাবেই হোক সাহস ধরে রাখতে হবে। ওকে চুপচাপ দেখে ছায়ামূর্তি আবার বলল, শ্বশুরবাড়ি গিয়ে খুব গান্ডে পিন্ডে গিলবি তাই না? মুরগির ঠ্যাং, রুই মাছের কালিয়া, ফুলকপির ডালনা। মানিক তোতলালো, কি 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 আইটেম আমি তো ঠিক জানি না। তুই না জানলে কি হবে, আমি জানি। কিন্তু তুই খাবি কি করে বেটা? আমি যে তোর ঘাড়ে চাপবো এখন। 1 মাইল নদীর চরে দৌড় করিয়ে শেষমেশ শ্মশানে নিয়ে গিয়ে ফেলবো। দম আটকে এলো মানিকের। সে ভাবলো, ঘাড়ে ভূতের বোঝা বয়ে নদীর চরে ছোটাছুটি করবার চেয়ে মরিয়া হয়ে কিছু একটা হেসনেস্ত করে ফেলাই ভালো। সে মন শক্ত করে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ালো। হাতে বাঁশের চটাটা উঁচিয়ে ধরে বলল, তুই আমার ঘাড়ে চাপবি কি? আমি তোর ঘাড়ে চাপবো রে বেটা। ভূতগিরি ছেড়ে ভালো চাস তো আমার পথ ছাড়, নইলে পিটিয়ে ছাল চামড়া তুলে নেব। আমি কি তোর ছাড়তো যে ছাল চামড়া তুলবি? তাছাড়া যার ছাল চামড়াই নেই তার আবার ছাল চামড়া তুলবি কি? কথা শেষ করে হা হা হাসিতে ফেটে পড়ল চাদর ঢাকা ছায়ামূর্তি। হাসির গমকে মানিকের মনে হলো ছায়ামূর্তির নাক দিয়ে একদলা সর্দিও যেন বেরিয়ে এলো। ভূতের আবার সর্দি? হতবাক হয়ে গেল মানিক। ভয়ের গহ্বর থেকে নিজেকে কোনো রকমে টেনে তুলল। 420 কেস নয় তো, হয়তো কোনো বজ্জাত লোক ভূতটুত সেজে। ভাবনার অনুষঙ্গে বাঁশের চটিখানা ছায়ামূর্তির মাথায় লক্ষ্য করে দ্রুত গতিতে চালিয়ে দিল মালিক। মুহূর্তে শুনশান নদীর চর তীব্র আর্তনাদে সরগরম হয়ে উঠল। দুহাতে মাথা ঢেকে ওরে বাবরে বলে ছুট লাগালো ছায়ামূর্তি। রহস্য জানতে ছায়ামূর্তিকে ধরতে চাইল মানিক, কিন্তু পারল না। একটু পরেই বেদম হয়ে এসে দাঁড়িয়ে পড়ল। ছায়ামূর্তির চাওলা গ্রামের দিকে ছুটে যাচ্ছে। খানিকক্ষণ বাদে অন্ধকারের আড়ালে হারিয়ে গেলে মানিক ধীর পায়ে শ্বশুরবাড়ির দিকে হাঁটতে থাকলো। শান্ত ক্লান্ত হয়ে শ্বশুরবাড়ির সামনে এসে মানিক দেখল বাড়ির সদর দরজা হাট করে খোলা। উঠোন ডিঙিয়ে বৈঠকখানা ঘরে পা দেওয়া মাত্রই ওকে দেখতে পেয়ে শ্বশুরবাড়ির লোকজনেরা সব হৈ হৈ করে এগিয়ে এলো। শ্বশুরমশাই বললেন, এসো বাবা, তোমার জন্যে খুব চিন্তায় ছিলাম আমরা। পরক্ষণে মুখ বেজায় করে বললেন, এদিকে একটু আগে যাতা কাণ্ড ঘটে গেল। যাতা কাণ্ড? উৎকণ্ঠা নিয়ে শ্বশুরমশাইয়ের দিকে তাকালো মানিক। কি কাণ্ড বলুন তো? লোডশেডিংয়ের কারণে বৈঠকখানা ঘরে হ্যারিকেন জ্বলছে। হ্যারিকেনের টিমটিম আলোতে মানিককে ভ্যাবাচাকা খেতে দেখে অস্তিস শ্যামলি বলল, রাস্তায় পা পিছলে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে বুবাই। মানিক আবার কি করে পড়ল? তুমি আসছো কিনা দেখতে গিয়ে অন্ধকারের মধ্যে হোঁচট খেয়ে পড়ে ইটে মাথা ঠুকে গেছে। ইসিস করে উঠল মানিক। নরম গলায় বলল, কোথায় বুবাই? শাশুড়ি বললেন, উপরের ঘরে শুয়ে রয়েছে। মানিকের মাসি শাশুড়ির ছেলে বুবাই, কলেজ পড়ুয়া, থাকে বিষ্ণুপুরে। শাশুড়ির কথায় মাসুদো শ্যালককে দেখতে মাটির বাড়ির দোতলায় গিয়ে হাজির হলো মানিক। মাথায় হালকা ব্যান্ডেজ বেঁধে শুয়ে আছে বুবাই। জামাইবাবুকে দেখতে পেয়ে মিনমিনে গলায় বলল, আসুন জামাইবাবু আসুন। শ্যালকের সর্দি জড়ানো নাকি গলা শুনে মানিকের আর কিছু বুঝতে বাকি রইল না। গলা নামিয়ে বলল, খামোখা ভূত সেজে ভয় দেখানোর কি দরকার ছিল শালাবাবু? আর একটু হলে আমার কিন্তু হার্ট ফেল হয়ে যাচ্ছিল। ধরা পড়ে গিয়ে লাজুক হাসলো বুবাই। ফিসফিস করে বলল, মেসো বললেন অন্ধকারের মধ্যে জামাই বাবাজির আসতে অসুবিধা হবে, যা একটু এগিয়ে গিয়ে একটু দেখে আয়। তা দেখতে গিয়ে হাঁটতে হাঁটতে সোজা বাঁদরখোদা পৌঁছালাম। চায়ের দোকানের বেঞ্চে অনেকক্ষণ ধরে বসেছিলাম। শেষে হাতের হ্যারিকেনটা দোকানদারের হাতে ধরিয়ে দিয়ে রাস্তা পার হয়ে এসে দেখি অনেকটা এগিয়ে পড়েছেন আপনি।
লাঠি হাতে আপনাকে এগোতে দেখে ভাবলাম একটু মস্করা করি। তা আপনি মানুষটা যে এত ডেঞ্জারাস তা কে জানতো। শালাবাবুকে আশ্বস্ত করতে যাওয়ার মুখে মানিক দেখল শাশুড়ি নিচ থেকে উঠে এলেন। মানিককে উদ্দেশ্য করে বললেন, আর কথা নয় বাবা, অনেক রাত হয়েছে, এবার খেয়ে নেবে চলো। মানিক হাসলো। কি রান্না হয়েছে মা? শাশুড়ি বললেন, বেশি কিছু না, মুরগির মাংস, রুই মাছের কালিয়া আর ফুলকপির ডালনা, এসো এসো। শাশুড়ির কথায় বুবাইয়ের দিকে তাকিয়ে আর চোখে হাসলো মানিক। খুব লজ্জা পেয়ে মুখে কাঁটা চাপা দিল বুবাই। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।